আমাদের কাছে যারা অফলাইনে পড়ে তাদের অনেকগুলো সেটাই পরীক্ষা হয়েছে। তার মধ্যে আমাদের লাস্ট যে সেটটায় পরীক্ষা হয়েছে সেই সেটটা আমাদের প্রশ্নটা সেটা আমাদের ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ করে রয়েছে, তোমরা সেখান থেকে প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারো। সেই প্রশ্নটারই সমাধান আমরা এখন করব। 35টা কোশ্চেন রয়েছে, যেহেতু তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে 11-এর 35টা কোশ্চেন থাকে। সেই 35টা কোশ্চেনের ডেসক্রিপশনে আমাদের পিডিএফ করে প্রশ্নটা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রশ্নটা আর করে নিতে পারো। আর উত্তরগুলো আমরা এখন করছি, এই উত্তরগুলো আমরা এখন করব যে 35টা আমাদের লাস্ট যে সেটটাতে আমরা পরীক্ষা নিয়েছি সেই সেটের লাস্ট উত্তর আমরা এখন করব। তো চলো, প্রথমে কি আছে, প্রথমে প্রশ্ন খুললেই তোমরা দেখতে পাবে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি কণার বেগ ভি সময়ে টি এর সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সে ভি ইকুয়ালস টু দেওয়া রয়েছে ভি ইকুয়ালস টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। এই হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া রয়েছে, দিয়ে একটা ছক রয়েছে, সেখানে এ বি সি এর মাত্রাগুলো কি হবে তা আমাদেরকে করতে হবে। তো আমরা এখন কি করব, মাত্রিক সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতিতে যদি ফেলি তাহলে বাম পাশের যে বেগ রয়েছে তার মাত্রার সাথে ডান পাশের যে রাশিমালা থাকে তার মাত্রা সমান হয়। তার মানে সেই অনুযায়ী আমরা লিখতে পারি না, এ টি সমান বেগের মাত্রা মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এর মাত্রা কি দাঁড়াবে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই নিচে সময় টি সমান এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর মাত্রা গেল এইটা। এবারে কি, বি বাই টি প্লাস সি, এই রাশিমালাটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে নিচে আছে টি প্লাস সি, অর্থাৎ সময়ের সাথে সি যোগ রয়েছে, সময়ের সাথে সি যোগ। তাহলে সময়ের সাথে কোন ভৌতরাশি যোগ হতে পারে, সি, সিও একটা, তাহলে কি টাইম, অর্থাৎ সময়ের মাত্রা টি, তার মানে সি সমান টি, অর্থাৎ সি কাকে নির্দেশ করছে, টি কে নির্দেশ করছে। এবারে বি ডিভাইড বাই টি প্লাস সি, এটা কাকে নির্দেশ করবে, এই পাশেটা যেহেতু বেগের রাশিমালা, এটাও যদি বেগ হয় তাহলে এটাও কি, এটাও হচ্ছে বেগ, তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে বি বাই, আর এটার মাত্রা তো আমরা পেলাম টি বাই টি ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে বি সমান এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি, এইটা কাটলো ইকুয়াল টু এল, অর্থাৎ বি এর মাত্রা কি এল। তার মানে আমাদের অপশন কোনটা দাঁড়াচ্ছে, আমাদের অপশন হচ্ছে সি, সি অপশন, যেখানে এ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বি এর মাত্রা হচ্ছে এল, আর সি এর মাত্রা হচ্ছে আমাদের টি। এই হচ্ছে আমাদের উত্তর, সি অপশন, প্রথম প্রশ্নের উত্তর সি। চলো এরপরে দেখা যাক বি এরটা কি আছে, এটা এর 1 নম্বর প্রশ্ন গেল। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের বি নম্বর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, 2 নম্বর প্রশ্ন দুয়ের দাগে বলছে উম, বেগের ভরের শতকরা ত্রুটি দেওয়া রয়েছে ডেল্টা এম বাই এন ইন্টু 100 পার্সেন্টেজ এরর ইকুয়ালস টু 2%। আর দ্রুতির দেওয়া রয়েছে দুটি ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, অর্থাৎ বেগের যে দ্রুতির যে পার্সেন্টেজ এরর সেটা রয়েছে কত, 3%। তাহলে মানে কি, তার মানে গতি শক্তি পার্সেন্টেজ এরর কি হবে, ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়ালস টু কে সমান কি, কে সমান হাফ এন ভি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ আমাদের কনস্ট্যান্ট বাদ চলে গেল, এম মানে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস ভি স্কোয়ার, টু সামনে এলো, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। এবারে এই যে মানটা দেওয়া রয়েছে এই মানটা রয়েছে 2%, প্লাস টু ইন্টু এই যে মানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে 3%। তার মানে কি দাঁড়ালো, 2% প্লাস 3/6 ইকুয়ালস টু 8%। তার মানে আমাদের অপশন কোনটা, অপশন আছে বি, বি অপশন ঠিক। 2 এর দাগে গেল। চলো এবারে আমরা দেখি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে কি বলা হচ্ছে, 3-এর দাগে বলছে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর থিটা কোণে আনত। এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। নিচের কোণটি এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর হবে। তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত হবে ভেক্টর। আচ্ছা, আমরা যদি লম্ব বার করতে চাই তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে যে ভেক্টরটা পাবো, করলে যে ভেক্টর পাবো, যে ভেক্টর পাবো তা এ ভেক্টরের উপরেও লম্ব, আবার বি ভেক্টরের উপরেও তা লম্ব।
এ ভেক্টরের উপরেও লম্ব থাকবে, বি ভেক্টরের উপরেও লম্ব থাকবে। তাহলে কিন্তু আমাদের প্রশ্নে আছে কি একক ভেক্টর বার করতে হবে। একক ভেক্টর আমাদের বার করতে হবে কি একক ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, একক ভেক্টর এন ক্যাপ সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইড বাই মড অফ এ ভেক্টর, সরি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি উপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কি হয় এ বি সাইন থিটা। তার মানে এ বি সাইন থিটা। তার মানে কোন অপশনটা একক ভেক্টরে, একক ভেক্টরের অপশন হচ্ছে সি। সি অপশনটা আমাদের ঠিক। কোন অপশনটা ঠিক? সি অপশনটা ঠিক গেল। এই হচ্ছে আমাদের উত্তর 3-এর দাগে। চলো এবারে দেখি 4-এর দাগের প্রশ্ন কি বলছে। 4-এর দাগের প্রশ্নে আমাদের সেটে কি ছিল, 4-এর দাগের প্রশ্ন খুব সহজ একটা অঙ্ক, তবে একটু বড় হবে, কিন্তু অঙ্কটা খুবই ইজি ছিল। 4-এর দাগে করানো অঙ্কের মধ্যে ছিল আমাদের। 4-এর দাগে বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় আলফা সুষম হারে ত্বরিত হয়ে তারপর বিটা সুষম হারে মন্দিত হয় এবং স্থির অবস্থা প্রাপ্ত হয়। যদি মোট সময়টা টি হয় তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ কত? তো আমরা গাড়ি প্রথমে একটা ছিল এই জায়গায় স্থির ছিল, সে এইখান পর্যন্ত এলো আলফার ত্বরণে, সেখানে এইখান থেকে স্থির, স্থির থেকে এইখানে এলো সর্বোচ্চ বেগ, এখানে সে লাভ করলো, ভি বেগ ধরে নিচ্ছি। এখান থেকে আবার বিটা মন্দনে গেল এত দূর পর্যন্ত, এটা আবার বিটা মন্দনে। মোট সময়টা আমরা ধরে নিচ্ছি কত, মোট সময় হচ্ছে টি সময় লাগবে, বলে দিয়েছে প্রশ্নে মোট সময় টি। এখন এইখান থেকে এত দূর পর্যন্ত অর্থাৎ যে অংশটা সে আলফা ত্বরণে গেছে সেটা আমরা ধরে নিচ্ছি টি1 সময় লেগেছে, এইটা সময় লেগেছে টি2। আচ্ছা তোমরা এবারে দেখে বলো তো এই যে তিনটে বিন্দু 1 2 3, এই তিনটে বিন্দুর মধ্যে কোথায় তার বেগ সর্বোচ্চ? এখানে তো শূন্য, এখান থেকে বেগ লাভ করতে করতে সেইখানে এলো, তারপরে বিটা মন্দনে যাচ্ছে, মানে এখান থেকে বেগটা কমতে কমতে আবার এখানে শূন্য হলো, তার মানে এখানে বেগ ইউ ইকুয়ালস টু শূন্য আর এখানে বেগ অন্তিম বেগ ভি ড্যাশ ইকুয়ালস টু শূন্য। তাহলে আমরা যদি প্রথম অংশ ধরি, অর্থাৎ প্রথম অংশ, আমরা কোন অংশটা ধরছি প্রথমে, প্রথম অংশ ক্ষেত্রে যদি দেখি প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভি সমান বাড়ছে ইউ প্লাস এটি সমীকরণে ফেলি, সমান ইউ মানে হচ্ছে 0 প্লাস এটি, এটি মানে হচ্ছে আলফা ইন্টু টি1, তার মানে আলফা টি1 গেল। দ্বিতীয় অংশে কি পাবো, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে ভি ড্যাশ অন্তিম বেগ ভি ড্যাশ, ভি ড্যাশ ইকুয়ালস টু বিটা মন্দনে গেছে ইউ মাইনাস এটি সূত্র। এখানে ইউ বলতে ভি, এখানে যে বেগটা এখানে কিন্তু শুরু হয়েছে, এখানে তাহলে বেগ কত ভি, এটাই হচ্ছে তার প্রাথমিক বেগ, এখান থেকে মাইনাস এ মানে ত্বরণ, এখানে বিটা মন্দন ডিভাইড বাই টি মানে টি2 সমান ভি মানে কত পেয়েছিলাম, এখানকার বেগ কত আলফা টি1, আলফা টি1 মাইনাস বিটা টি2। এই হচ্ছে আমাদের গেল। আচ্ছা এবারে কি করব, ভি ড্যাশ এটা পেলাম। এবারে আমরা কি জানি না মোট সময় আমাদের বলে দিয়েছে কত, মোট সময় টি, তার মানে টি সমান টি1 প্লাস টি2 মোট সময়, মোট সময় সর্বোচ্চ বেগ আমাদের বার করতে হবে। এই যে ভি এর মান, এই ভিটা সমান কত হবে এইটা আমাদেরকে বার করতে হবে, ভি সমান কত। তাহলে সেক্ষেত্রে টি সমান টি1, টি1। আচ্ছা এখান থেকে আরেকটু করে নিই, বি ড্যাশ, বি ড্যাশটা শূন্য হয়েছিল, তার মানে এখানে বা দিয়ে শূন্য, এখানেও আমরা শূন্য করে দিই, তার মানে লিখতে পারি বিটা টি2 সমান আলফা টি1, তাহলে টি2 সমান আলফা বাই বিটা টি1 প্লাস টি2, টি2 মানে আলফা বাই বিটা টি1 সমান টি1 যদি আমরা কমন নিই 1 প্লাস আলফা বাই বিটা, তার মানে আলফা প্লাস বিটা বাই বিটা ইন্টু টি1 গেল। তাহলে সময়টা কত, এই যে এই জিনিসটা হচ্ছে সময়। এবার এখান থেকে একটা টি বেড়েছে, মোট সময় টি, তাহলে এখান থেকে আমরা টি1 বার করে নিই, টি1 সমান কি হবে বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, এটা এদিকে এসে উল্টে গেল টি1। অতএব তাহলে সর্বোচ্চ বেগ কোনটা, ভি কোথা থেকে পাবো, হ্যাঁ এই যে ভি সমীকরণ থেকে পাবো। তাহলে সর্বোচ্চ বেগ ভি ইকুয়ালস টু আলফা টি1, আলফা, আলফা কোথায়, আলফাটা থাক, আলফা টি1, টি1টা হয় যে তুমি এখানে বার করলাম আলফা ইন্টু বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি সমান আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, মানে কোন অপশনটা দাঁড়াচ্ছে
সর্বোচ্চ বেগ মানে আমাদের অপশন হচ্ছে অপশন ডি। আমাদের ছিল কোন অপশনে? ডি অপশনটা ঠিক। ডি অপশনটা আমাদের ঠিক। এই এই গেল আমাদের 4 নম্বর। 5-এর দাগের প্রশ্ন দেখি চলো এবারে। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে, আচ্ছা 5 নম্বরে কয়েকটা সমীকরণ দেওয়া রয়েছে। 5 নম্বরে কি বলা রয়েছে? 5 নম্বরে কয়েকটা আমাদের সমীকরণ দেওয়া রয়েছে। কি বলছে 5 নম্বর? বলছে এফ সমান এম এ, এফ ভেক্টর সমান এম এ ভেক্টর, তারপরে আছে এফ ভেক্টর সমান এম ডিভি ভেক্টর বাই ডিটি, এফ ভেক্টর সমান ডি বাই ডিটি অফ এম ভি ভেক্টর। এই রয়েছে, আর ডি অপশনে রয়েছে কোনোটি নয়। বলছে নিচের কোন সম্পর্কটি নিউটনের গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য? এই যে কটার আর একটা অপশন ছিল কোনোটিই নয়, কোনোটি নয়, এই আমাদের অপশন ছিল। এবারে বলছি কি, এই যে 4টে অপশনের মধ্যে কোন বেগটার জন্য, যে কোনো বস্তুর সমস্ত বেগের জন্য কোনটা হচ্ছে আমাদের সঠিক হবে। প্রশ্নে বলা আছে কোন নিউটনের নিচের কোন সম্পর্কটি যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, প্রথম সমীকরণের দিকে তাকালে এ ত্বরণ, এ কি? ধ্রুবক ভর, ভর ধ্রুবক। এটা কি? এর ক্ষেত্রেও সেই ভরটা ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক ভরের ক্ষেত্রে। আচ্ছা, ধ্রুবক ভরের ক্ষেত্রে পরিবর্তনশীল ভরও তো হতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রথম দুটো সমীকরণ প্রযোজ্য নয়। আবার যেহেতু আমাদের বলেছে সমস্ত বেগ, আচ্ছা এক্ষেত্রে তো বেগ, এক্ষেত্রে বেগ, সমস্ত বেগ মানে কি? যদি বেগটা আলোর কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভর পরিবর্তনশীল হয়ে যায়, কারণ নিউটনের আইনস্টাইন থেকে আমরা জানি কি বেগের পরিবর্তন, বেগ যত আলোর কাছাকাছি যাবে তত তার ভর কি হয়ে যাবে? পরিবর্তিত হবে। তাহলে সেক্ষেত্রে আলোর কাছাকাছি বেগের ক্ষেত্রে গেলেও ভর আমাদের পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এমটা তখন সেক্ষেত্রে ধ্রুবক হচ্ছে না। কিন্তু এই দুটো সূত্র ধ্রুবক ভরের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কার ক্ষেত্রে প্রযোজ্য? ধ্রুবক ভরের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, ধ্রুবক ভরের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমাদের এমন একটা সমীকরণ বাঁচতে হবে যেখানে বেগ যাই হোক না কেন, ভর কিন্তু তার পরিবর্তন হলেও কোনো অসুবিধা নেই। তার মানে সময়ের সাপেক্ষে যার ভরটাও পরিবর্তন, বেগটাও পরিবর্তন, তার মানে এই অপশনটা ঠিক। অর্থাৎ অপশন তাহলে কোনটা হবে? অপশন সি, অপশন সি। 6-এর দাগে কি বলছে? এটা 5 গেল। 6 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন ছিল যখন টানের মান 5 নিউটন, স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স, যখন টানের মান 7 নিউটন তখন তারের দৈর্ঘ্য হয় ওয়াই, তাহলে টানের মান যখন 9 নিউটন হবে তখন দৈর্ঘ্য কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে আমরা আহ, বল যত বাড়বে তার বিকৃতি অর্থাৎ দৈর্ঘ্য কিন্তু তত বেশি পরিমাণে প্রযোজ্য হবে, মানে বাড়তে থাকবে। যত বেশি বল প্রয়োগ হবে তত বেশি তার দৈর্ঘ্য প্রসারিত হবে। সেক্ষেত্রে আমরা এই যে সমীকরণ, এই সমীকরণটাকে ধরে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 2y মাইনাস এক্স। করানো অঙ্কের মধ্যে ছিল 2y মাইনাস এক্স, এটা বি অপশন, তার মানে অপশন বি, অপশন বি, এইটা হচ্ছে আমাদের উত্তর। 7-এর দাগে বলছে একজন লোক একটা দেওয়ালকে ঠেলছে কিন্তু তাকে সরাতে পারছে না, তাহলে সেক্ষেত্রে সে কি রকমের কার্য করছে? আচ্ছা, দেওয়াল সরছে না মানে সরণ কত? সরণ শূন্য। আচ্ছা, সরণ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে সরণ যদি শূন্য, তার মানে কার্য ডাব্লিউ সমান কি জানি? কার্য ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এক্ষেত্রে দেওয়াল সরছে না, অর্থাৎ এস ইকুয়ালস টু জিরো। এস যদি জিরো হয়, এস যদি আমাদের জিরো হয়ে যায়, হ্যাঁ সরণ যদি জিরো হয় তাহলে এফ ইন্টু জিরো ইন্টু কস থিটা মানে ইকুয়ালস টু জিরো, অর্থাৎ সে কোনো কার্য করলো না। সে যেহেতু কোনো কার্য করছে না তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কার্য হলো না, অর্থাৎ অপশন কত? অপশন হচ্ছে সি। তারপরে 8-এর দাগে কি বলছে? এটা কত দাগ গেল? এটা 7 নম্বর গেল, এটা 6 নম্বর। এবারে আমরা কি করব? 8-এর দাগের প্রশ্ন দেখব। 8-এর দাগের প্রশ্ন কি বলা হচ্ছে? কি বলছে আমাদের 8-এর দাগের প্রশ্ন? 8-এর দাগের প্রশ্নে বলছে এম ভরে আছে 8, এম ভরে একটি স্থির চলমান, আচ্ছা এম ভরে একটি ব্লক স্থির ত্বরণ সহ অপমসৃণ তলে যাচ্ছে, যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তবে তার ক্ষমতা কত হবে? আচ্ছা, ক্ষমতা বার করতে বলছে। আমরা কি জানি? না, ক্ষমতা সমান
ক্ষমতা সমান কার্যবাহী সমান একটা জানি, আর একটা সূত্র জানি বল ইন্টু বেগ, বল ইন্টু বেগ। তাহলে এক্ষেত্রে আমরা তার মানে বল কত, বল এফ অর্থাৎ নেট ফোর্স ইন্টু বেগ ভি, স্থির অবস্থা থেকে যাচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ ইকুয়াল টু যদি 0 বসাই প্লাস এটি, তার মানে এটি, তার মানে একটা কি দাঁড়ালো, ভিটা দাঁড়ালো আমাদের এটি। এখন আমাদের যেটা বার করতে এই এফ নেট ফোর্সটা, এফ বলটা বার করবো যেটা নেট ফোর্স। তাহলে আমাদের ব্লকটাকে একটা স্থির ত্বরণ সহ সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে তাহলে ঘর্ষণ বল, ঘর্ষণ বল আমাদের কত কাজ করবে, এফ ইকুয়ালস টু মিউ এন জানি, এফ ইকুয়ালস টু মিউ এন। সেক্ষেত্রে ওজন কোন দিকে, নিচের দিকে, তাহলে লম্ব বল এন সেটা ওজনের সাথে সমান মিউ এমজি, এফ সমান মিউ এমজি। তাহলে মোট বল কত, ঘর্ষণ বল এটা পেয়েছি, মোট বল এদিকে, তাহলে সেক্ষেত্রে অতএব এফ নেট মানে নেট ফোর্স অর্থাৎ মোট বলটা এফ প্লাস মিউ এমজি, এফ ইকুয়ালস টু এম এ প্লাস মিউ এমজি। তার মানে এখান থেকে যদি আমরা এম কমন নিই, এ প্লাস মিউ জি বসিয়ে দিই এখানে, এম এ প্লাস মিউ জি, তাহলে দাঁড়ালো কি এম ইন্টু এ প্লাস মিউ জি প্লাস ইন্টু এটি। এটা আমাদের অপশানে রয়েছে, এই অপশানটা কোন অপশানে পড়ছে আমাদের, আমাদের পড়ছে হচ্ছে অপশান ডি, অপশান ডি, ডি অপশানের মধ্যে পড়ছে। এরপরে 9 দাগে কি বলছে, 9 দাগের প্রশ্ন 9 নম্বরটা আমাদের লাস্ট ইউনিট থেকে ভর কেন্দ্র থেকে আমাদের পড়ছে। ভর কেন্দ্র থেকে আমাদের একটা অঙ্ক বলা আছে এখানে যে একটি পাতলা বর্গাকার প্লেটের উপর ভর সুষমভাবে বন্ধিত, একটি পাতলা বর্গাকার প্লেট, এই হচ্ছে একটা পাতলা বর্গাকার প্লেট যার ভর সব জায়গায় সমান। এবারে যদি তার একটি কর্ণের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক, যে কোনো একটা কর্ণের, আমি ধরে নিচ্ছি এই কর্ণটা যার স্থানাঙ্ক রয়েছে -20 আর আর রয়েছে আর একটা স্থানাঙ্ক রয়েছে 2 বলেছে পাতের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। আচ্ছা, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার ভরকেন্দ্র কোথায় হয় জানি, দুটি কর্ণ যেখানে ছেদ করবে সেখানে হচ্ছে তার ভরকেন্দ্র হয়, অর্থাৎ তাহলে ভরকেন্দ্র আমাদের এইখানে, এই স্থানাঙ্কটা আমাদের বার করতে হবে। এটাই হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এক্স সিএম, এক্স সিএম কমা ওয়াই সিএম, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা বার করতে। আমরা কি জানি না ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথা থেকে বার করতে বলছে। আচ্ছা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর এক্স সিএম ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 ডিভাইড বাই m1 প্লাস m2। ভরটা যেহেতু সব জায়গায় সমান, সুষমভাবে বণ্টিত, তাহলে এইখানে যে কণাটা রয়েছে তারও যা ভর, এইখানে যে কণা রয়েছে তারও তাই ভর একই। তাহলে সেক্ষেত্রে দুটি কণার ভর সমান হয়, m1 সমান m2 সমান আমরা m ধরে নিচ্ছি। তাহলে m ইন্টু x1, x1 মানে হচ্ছে -2 প্লাস m2 মানে m ইন্টু x2 মানে 2 ডিভাইড বাই m1 প্লাস m2 অর্থাৎ m প্লাস m সমান তাহলে কি দাঁড়াবে, -2m প্লাস 2m ডিভাইড বাই 2m অর্থাৎ 0। এই -2m আর প্লাস 2m কেটে গেল, 0 হলো। এবারে আমরা দেখবো y অক্ষ বরাবর স্থানাঙ্ক y cm, সেক্ষেত্রে কি হবে, আমাদের সূত্র কি m1 y1 প্লাস m2 y2 ডিভাইড বাই m1 প্লাস m2 সমান কি হবে, m1 মানে m ইন্টু y1 মানে 0 প্লাস m2 মানে m ইন্টু y2 মানে 2 ডিভাইড বাই m প্লাস m। এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে পড়ে আছে উপরে 2m, নিচে হচ্ছে 2m, m কেটে গেল, 2m কাটলো, তার মানে 1। তাহলে অতএব স্থানাঙ্কটা কত, xcm ycm ইকুয়ালস টু 0 1। তার মানে কোন অপশন ঠিক, তার মানে আমাদের অপশনটা হচ্ছে 9 নম্বর, অপশন ডি, অপশন ডি 0 1 8। আচ্ছা চলো এবারে 10 দাগে দেখি, 10 দাগে কি বলছে, একটি কণাকে 10 দাগে বলছে একটি কণাকে বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান ত্রুটি নিয়ে ঘোরানো হচ্ছে। 10 নম্বর, 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে
একটি কণাকে বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি সহ চালনা করা হলো, নিচের কোনটি ঠিক হবে? আচ্ছা, একটা কণাকে বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলেছে, ক্রমহ্রাসমান দ্রুতি, ক্রমহ্রাসমান দ্রুতি। ক্রমহ্রাসমান দ্রুতি মানে কি? ক্রমহ্রাসমান দ্রুতি মানে কৌণিক বেগ, ওমেগা কমছে, ওমেগা কমে যাচ্ছে। এখন ওমেগা যদি কমে, আমরা কি জানি কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আই ওমেগা। এখন ওমেগাটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। জড়তা ভ্রামক স্থির ধ্রুবক, সেক্ষেত্রে এলও কি হবে? এলও কিন্তু কমে যাবে, যেহেতু ওমেগা কমছে তাহলে সেক্ষেত্রে এল এর মানও কমবে, তাহলে মান কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এর দিক কিন্তু অপরিবর্তিত, দিক অপরিবর্তিত, দিকটা অপরিবর্তিত। তাহলে আমাদের কোন অপশনটা? অপশন হচ্ছে বি, অপশন বি। কৌণিক ভরবেগের কেবল দিক ধ্রুবক থাকে, কেবল কি মান কমে যাচ্ছে, যেহেতু ওমেগা কমছে তাই কৌণিক ভরবেগ এটাও কমে যাচ্ছে, কিন্তু আমাদের দিকটা কি হচ্ছে? দিকটা কিন্তু একই থাকছে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। এই হচ্ছে আমাদের সেকশন এ তে 10টা প্রশ্ন ছিল, সেকশন এটা গেল। এবারে আমরা যেটা পড়বো, দেখবো আমরা সেটা হচ্ছে সেকশন বি, যেখানে আমাদের দাবি, যুক্তি, বিবৃতি, কারণ এই সকল নিয়ে যে প্রশ্নগুলো থাকে সেইগুলো আমরা পড়বো। যে বলছে কি, নিচের প্রদত্ত প্রশ্নগুলিতে একটি দাবির বিবৃতি এ দেওয়া আছে আর তার যুক্তির বিবৃতি আর দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনটা সঠিক হবে তা আমাদেরকে দেখতে হবে। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বরে কি বলছে? সেকশন বির কথা বলছে, সেকশন বি। এই সেকশন বি তে আমাদের দুটো প্রশ্ন থাকে। সেকশন বি তে দুটো প্রশ্ন, দুটোই হচ্ছে দাবি এবং যুক্তির উপর ভিত্তি বেস করে তৈরি করা হয়। সেক্ষেত্রে বলছে, একজন লোক একটি উচ্চতা থেকে বালিশ টুকরোর উপর পড়লে যে আঘাত পায়, সে যদি একই উচ্চতা থেকে সিমেন্টের উপরে পড়ে তাহলে সে বেশি আঘাত পায়। একদম ঠিক, বালির উপর পড়লে তো সে কম আঘাতই পাবে, আবার বেশি আঘাত পেতে মেঝের উপরে যখন পড়বে সে বেশি আঘাতই পাবে। যুক্তি বলছে কি, সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত, অর্থাৎ সিমেন্টের মেঝে তাকে যে ঘাতটা দেবে এবং বালির স্তূপ যে ঘাত দেবে তার থেকে মেঝে যে ঘাত দেয় সেই ঘাতটা বেশি, অর্থাৎ বালি যে পরিমাণ তাকে ঘাত দেবে, সিমেন্টের যে মেঝে সে কিন্তু বালির ঘাতের তুলনায় তাকে বেশি পরিমাণে ঘাত দেবে। এইটা আমাদের যুক্তি রয়েছে। আচ্ছা, যুক্তিটার কার দাবিটা আমরা দেখি কোনটা ঠিক। দাবিতে কি ছিল? একজন লোক একই উচ্চতা থেকে বালি এবং সিমেন্টে পড়ছে, তাহলে কোন ক্ষেত্রে সে আঘাত পাবে? বেশি। সিমেন্টের ক্ষেত্রে সে বেশি আঘাত পাবে, তার মানে দাবি সঠিক, দাবি সঠিক, দাবিটা সঠিক গেল। এবারে দেখবো যুক্তি, সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত বালির স্তূপ কর্তৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়, এই কথাটা ঠিক কিনা? আচ্ছা, দুটো ক্ষেত্রেই যখন সে বালিতে পড়ছে আবার যখন সে সিমেন্টের মেঝেতে পড়ছে তখন সে একই উচ্চতা থেকে পড়ছে। আচ্ছা, একই উচ্চতা থেকে পড়ার অর্থ কি? না, ভরবেগের পরিবর্তন একই, একই উচ্চতা থেকে পড়ছে, একই উচ্চতা, একই উচ্চতা থেকে পড়ছে। একই উচ্চতা থেকে পড়ছে মানে কি? মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন একই, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এবারে ভরবেগের পরিবর্তনটাই তো আমাদের ঘাত, তার মানে অতএব ঘাত একই, ঘাত একই, তাহলে ভরবেগের পরিবর্তন যদি একই হয় তাহলে ঘাত যদি একই হয় তাহলে সে যখন বালিতেও পড়ছে তখন সে যে ঘাত পাচ্ছে, যখন সে সিমেন্টে পড়ছে তখন সে ঘাত একই পাচ্ছে, তাহলে উভয় ক্ষেত্রে ঘাত একই। তার মানে আমাদের এখানে সিমেন্ট যে ঘাতটা বেশি দেবে, বালি যে ঘাতটা কম দেবে, এটা যে বলা আছে যুক্তিতে, সেই যুক্তি কিন্তু আমাদের ভুল, যুক্তিটা যুক্তিটা ভুল। দাবিটা ঠিক, যুক্তি ভুল। তার মানে আমাদের যে অপশন গুলো এখানে আছে তার মধ্যে দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল, অর্থাৎ সি অপশন, সি অপশনটা ঠিক গেল। 11 গেল। এবারে চলো 12 দাগে দেখি কি বলছে, সেকশন বি এর 12 প্রশ্ন, সেকশন বি 12 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? 12 নম্বর প্রশ্নে বলছে একটি স্প্রিং এর স্থিতিশক্তি এবং স্প্রিং এর সংকোচন বা প্রসারণের মধ্যে লেখচিত্র সরলরৈখিক। এটা আমাদের
দাবিতে বলা আছে কি বলছে, একটি স্প্রিং এর স্থিতিশক্তি স্প্রিং এর সংকোচন বা প্রসারণের মধ্যে সরলরৈখিক লেখচিত্রটা হবে। আর যুক্তি বলছে একটি প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকোচনের বর্গের সঙ্গে সমানুপাতিক, এইটা বলছে। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে আমরা যদি একটু স্থিতিশক্তি রাশিমালা দেখি, স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি, স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ স্থিতিশক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার। যেখানে বল ধ্রুবক যদি স্প্রিং একই, বল ধ্রুবক তাহলে ধ্রুবক, হাফ তো এমনিতেই ধ্রুবক, তাহলে ইউ সমানুপাতিক এক্স স্কোয়ার। তাহলে স্থিতিশক্তিটা কি হচ্ছে, স্থিতিশক্তি হচ্ছে সংকোচন বা প্রসারণের বর্গের সঙ্গে সমানুপাতিক, বর্গের সাথে সমানুপাতিক। এটা কিভাবে সমানুপাতিক, বর্গের বর্গের সমানুপাতিক। তো বর্গের যেহেতু সমানুপাতিক, তাহলে কি এটি সরল রৈখিক? তাহলে তো এটি সরল রৈখিক নয়, এটি সরল রৈখিক, সরল রৈখিক নয়। কারণ সরল রৈখিক যদি ইউ সমানুপাতিক এক্স হতো তাহলে সরল রৈখিক হতো, কিন্তু আমাদের তো এখানে ইউ সমানুপাতিক এক্স স্কয়ার নেই, তাহলে আমাদের কি হবে না, ওটা সরল রৈখিক হবে না। তার মানে আমাদের দাবি যেটা বলছে যে একটি স্প্রিং এর স্থিতিশক্তি তার সংকোচন এবং প্রসারণের লেখচিত্র সরল রৈখিক, সেটা কিন্তু হচ্ছে না, সরল রৈখিক নয়। তার মানে দাবি ভুল, দাবিটা মিথ্যা, দাবি ভুল হলো না। যুক্তিতে কি বলছে, একটি স্প্রিং সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকোচনের বর্গের সমানুপাতিক। এই যে স্থিতিশক্তিটা সেটা তার সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, এটা কি বর্গের সমানুপাতিক, ইউ সমানুপাতিক এক্স স্কয়ার। তার মানে যুক্তি ঠিক, তার মানে যুক্তিটা ঠিক। তাহলে কি দাঁড়ালো, তার মানে অপশন ডি, অপশন ডি, ডি অপশন আমাদের ঠিক, দাবি ভুল যুক্তি ঠিক। এই হচ্ছে আমাদের গেল সেকশন বি। এরপরে চলো আমরা সেকশন সি। সেকশন বি তে দুটো এরকম প্রশ্ন থাকে, দুটো দাবি বিবৃতি শর্ত মিথ্যা এগুলো থাকবে আমাদের। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেকশন সি তে, সেকশন সি তে একটু চিত্রভিত্তিক প্রশ্ন থাকে। সেকশন সি, সেকশন সি 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সরলরেখা বরাবর বেগের পরিবর্তন নিচে দেখানো হয়েছে, 4 সেকেন্ডে কণা অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো কিরকম লেখচিত্রটা রয়েছে একটু ছোট করে দেখাই। এই গেল, এই গেল, এই উঠলো, এই দিয়ে, এই হচ্ছে আমাদের লেখচিত্র। এই পার্টটা দরকার করে এটা 20, এটা বেগ সময় লেখচিত্র, এই হচ্ছে বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ডে রয়েছে, আর এটা হচ্ছে আমাদের এদিকটা হচ্ছে সময়, সময় সেকেন্ড এককে রয়েছে। এই সোজাটা যেটা সেটা হচ্ছে দেওয়া রয়েছে 10, এইখানে সময় 1 সেকেন্ড, এখানে সময় হচ্ছে, আচ্ছা এখানে সময়টা হচ্ছে 2 সেকেন্ড, এখানে সময় কত 3 সেকেন্ড, আর এখানে হচ্ছে 4 সেকেন্ড, এটা 3 সেকেন্ড 4 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের বলেছে, প্রশ্ন বলেছে 4 সেকেন্ড সময়ে বস্তু মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে। 4 সেকেন্ড মানে এখান থেকে এতটা যে 4 সেকেন্ড সময় লেগেছে সেখানে তার অতিক্রান্ত দূরত্ব কত। তারপর কি করবো আমরা, আমরা প্রত্যেকটা খন্ড খন্ড অংশটাকে ভাগ করব, ভাগ করে তার মোট যে অতিক্রান্ত প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলোকে যোগ করে দেবো। তো প্রথম 0, এটা 0 সেকেন্ড, এখানে এইখান থেকে সেই যে 1 সেকেন্ডে এই যে এসছে এতটা, এতটা তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব দেখি। বেগ সময় লেখচিত্র, তো বেগ সময় লেখচিত্র যেহেতু এটা, তাহলে এই যে আমাদের অতিক্রান্ত দূরত্ব পাবো কি করে লেখচিত্র থেকে, তাহলে এই যে প্রথম অংশ এর ক্ষেত্রফল বার করবো। এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল সমান, যেহেতু এটা ত্রিভুজ অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তো ক্ষেত্রফল পাবো কি করে, না এটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে যে এইটা 0 to 1 মানে 1 ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে যে এইখান থেকে এই উচ্চতা মানে এই এক্স অক্ষ থেকে 20 পর্যন্ত অর্থাৎ 20, তাহলে কি গেল 2 ইন্টু 10 মানে 10, এইটা গেল, এটা একটা পার্ট গেল। আচ্ছা পরের ক্ষেত্রে 1 থেকে 2 সেকেন্ড, এইটুকু সময়ের মধ্যে সে কোন গ্রাফটা গেছে, এই যে এইটা, তাহলে এটা একটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গল, তাহলে সেক্ষেত্রে
ক্ষেত্রফল কত? এক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য ধরি, এখান থেকে এটা কত 20 ইন্টু প্রস্থ মানে কোনটা, এই যে এইটা 2 - 1 মানে 2 - 1, 20 ইন্টু 1 ইকুয়ালস টু 20, এটা গেল। আচ্ছা, এবারে 2 থেকে 3 তে যখন যাচ্ছে, এই যে সময়টা, এই সময়তে সে কোন লেখচিত্রটা কমপ্লিট করছে, এই যে এইটা দেখো ভালো করে, এইটা কিন্তু একটা সামান্তরিক, এই যে অংশটা, এইটা কিন্তু একটা সামান্তরিক। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত, আমি এইটাকে হাই যে এখানে করছি, হাই যে এখানে। এইটুকু অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, ওটা তো সামান্তরিক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কোথায়? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। সমান্তরাল বাহু বলতে এই দুটি বাহু সমান্তরাল, এদের যোগফল। এখান থেকে এইটা কত 20, এখান থেকে এইটা কত 10, এই যে 10 রয়েছে, তাহলে এই বাহুটা 10, এই বাহুটা 20, তাহলে তাদের সমষ্টি, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু এই দুটো, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে যে এইটা, এইটা মানে হচ্ছে 3 - 2, তাহলে করলে কি হবে, হাফ ইন্টু 30 ইন্টু 1, কাটাকুটি করলে আমাদের 15, অর্থাৎ 15 ক্ষেত্রফল। আচ্ছা, এই পার্টটা এখানে হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এটা কি 3 সেকেন্ড থেকে যখন 4 সেকেন্ডে গেছে, এই ক্ষেত্রফল কমপ্লিট করেছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যদি এটা হয় অর্থাৎ 10 ইন্টু প্রস্থ কোনটা, এই যে 3 to 4 অর্থাৎ 4 - 3, তার মানে 10 ইন্টু 1 ইকুয়ালস টু 10। তাহলে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত হয়েছিল, প্রথম অংশে এটা 10, পরের এই অংশটা 20, পরের এই যে ট্রাপিজিয়ামের অংশটা 15, প্লাস পরে এই রেক্ট্যাঙ্গেল তার যে ক্ষেত্রফল 10, 10, 30, 40, 50, 55, 55 মিটার। তার মানে আমাদের অপশন হচ্ছে বি, বি অপশন 14। চলো তাহলে কি দাঁড়ালো, বি অপশন। এরপরে আমরা দেখবো কি 14 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, দেখা যাক তাহলে। 14 নম্বর আমাদের নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বরে একটা লেখচিত্র রয়েছে, সেই লেখচিত্রে কোথায় আমাদের বলছে কি বেগের নতিটা ঋণাত্মক হবে। তো এরকম একটা লেখচিত্র রয়েছে, এই সরণ সময় লেখচিত্র, সরণ, এদিকটা হচ্ছে সরণ, আর এদিকটা হচ্ছে আমাদের সময়। এই সরণ সময় লেখচিত্র কিরকম ভাবে দেওয়া রয়েছে, এই দেওয়া রয়েছে। এটা ডি বিন্দু, এটা সি অংশ, এটা ডি অংশ, এটা এই যে বাঁকা অংশটা এটা হচ্ছে ই অংশ, এই যে এই অংশটা ই, আর এদিকে যে অংশটা উঠেছে সেটা হচ্ছে আমাদের এ। এখন এই যে সরণ সময় লেখচিত্রের নতি, নতি কাকে নির্দেশ করে? সরণ সময় লেখচিত্রের নতি, সরণ বাই সময় মানে কি, বেগকে নির্দেশ করে। এবারে আমাদের দেখতে হবে এখানে কোন অংশটায় বেগ ঋণাত্মক। আচ্ছা, বেগ এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, বেগ বাড়ছে, সরণ বা সময় যত বাড়ছে সরণও বাড়ছে, মানে বেগ কি হচ্ছে, বেগ বাড়তে থাকছে, বেগ বাড়লো। এবারে এই অংশটার ক্ষেত্রে যখন দেখছি তখন আমাদের কি হয়ে গেছে, বেগটা, সরণটা কমে গেছে। সরণ যেহেতু কমে গেছে, সময় বেড়ে গেছে, সময়, সরণ, সরণ কমেছে, নিচের দিকে নেমেছে, সরণ কমেছে, সময় কিন্তু বেড়েছে। তাহলে সরণ কম, সময় বেশি, তার মানে এই জায়গাটায় বেগটা কি হয়ে গেছে, বেগটা কমে গেছে। তার মানে এই যেই জায়গাটায় বেগ কমছে সেই জায়গার বেগটা হচ্ছে ঋণাত্মক। বেগ যখন ডাউনওয়ার্ড হবে তখনই হচ্ছে বেগ ঋণাত্মক। বেগ যখন আপওয়ার্ডে যাবে তখন হচ্ছে বেগটা ধনাত্মক। অর্থাৎ লেখচিত্র যখন, লেখটা গ্রাফটা যখন উপরের দিকে যাবে সেখানে বেগ হচ্ছে আমাদের ধনাত্মক, আবার লেখচিত্র যখন নিচের দিকে নামবে, গ্রাফ যখন ডাউনের দিকে যাবে তখন হচ্ছে বেগ আমাদের ঋণাত্মক। তার মানে আমাদের অপশন কোনটা, কোন অংশটায়, ই অংশ, অর্থাৎ অপশন সি, অপশন সিটা ঠিক, ই অংশে আমাদের বেগটা ঋণাত্মক। চলো এবারে কত গেল, এটা 14। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 15 নম্বর। এও ঠিক সেই লেখচিত্র দেওয়া রয়েছে। আচ্ছা, লেখচিত্রের অপশন গুলো আছে, লেখচিত্র প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন বলছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে ওপর একটি ব্লক আছে, টি ইকুয়ালস টু 0 সময়ে একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করছে। মসৃণ তলে স্থির বল, মসৃণ তলে একটা বস্তু রয়েছে, মসৃণ তলে
মসৃণ তলে বস্তু আছে, মসৃণ তলে বস্তু। স্থির বল প্রয়োগ করা হয়, স্থির বল, স্থির বল প্রয়োগ। আচ্ছা, স্থির বল প্রয়োগ মানে ত্বরণ হচ্ছে আমাদের ধ্রুবক, ত্বরণ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ ত্বরণ স্থির, ত্বরণ ধ্রুবক। এবারে ত্বরণ যদি ধ্রুবক হয়, ত্বরণটা ধ্রুবক তো বেগ তো বাড়বে, ত্বরণ তো ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে প্রথমটা যেটা আমাদের আছে, প্রথম অপশনটা হচ্ছে না। ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। সেক্ষেত্রে প্রথম অপশন হচ্ছে না, কারণ এখানে ত্বরণ বাড়ছে দেখাচ্ছে, তো ত্বরণ তো আমরা ধ্রুবক পেয়েছি, সেক্ষেত্রে ত্বরণ বাড়ার কোনো প্রশ্নই নেই, তাহলে অপশন এ হবে না। তাহলে একমাত্র যে কটা অপশন রয়েছে সেখানে আমরা অপশন বিটার দিকে তাকালে দেখতে পাবো বিটা ঠিক। সেক্ষেত্রে বেগটা বাড়ছে, স্থির থেকে যাচ্ছে, বেগ বাড়ছে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা, বেগ সময়, বেগ বাড়ছে। আর অপশন সি তে একটা সময় দেখাচ্ছে গতিশক্তি বাড়তে বাড়তে একটা সময় ধ্রুবক হয়ে যাচ্ছে, কিন্তু বেগ গতিশক্তি তো, বেগ তো আমাদের ধ্রুবক নয়, ত্বরণ ধ্রুবক, বেগ ধ্রুবক নয়, তাহলে সেক্ষেত্রে গতিশক্তি ধ্রুবক হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে উপরের দিকে দেখা যাচ্ছে এখানে গতিশক্তি পরপর ধ্রুবকের দিকে যাচ্ছে, তাহলে অপশন সি হবে না। আবার ভরবেগের ডি অপশন দিকে তাকালে ডি অপশনে দেখা যাবে সেটা মূল বিন্দু থেকে যাচ্ছে না, কারণ স্থির থেকে আমাদের উঠছে, তাহলে সেক্ষেত্রে মূল বিন্দু থেকে আমাদের ওঠাটা উচিত ছিল, সেখানে ওঠেনি, তাই ডি অপশন হচ্ছে না। অপশন হবে কোনটা? অপশন বি, যেটা হচ্ছে বেগ সময়ের সাথে সাথে পরিবর্তিত এবং সমানুপাতিক ভাবে তা বাড়ছে, ত্বরণটা ধ্রুবক, বেগটা পরিবর্তনশীল, বেগ বাড়ছে মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে অপশন বিটা ঠিক হলো, অপশন বি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কোথায়? ও, এখানেও সেই চিত্র সহ আমাদের ছবি রয়েছে। সেকশন সি তে কত নম্বর? এটা এটা আমাদের হচ্ছে 16 নম্বর। 16 নম্বরে বলছে কি, 16 নম্বরে কি বলছে? আচ্ছা, একটা ছবি টবি দেওয়া রয়েছে এখানে, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। ছবিতে যে ছবিটা দেওয়া রয়েছে, একটা স্প্রিং এ একটা 5 কেজি ভরের বস্তু আটকানো রয়েছে, আর ভূমির সঙ্গে রয়েছে 2 কেজি ভরের বস্তু। তাহলে 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে আগে দেখি, যখন কপি কলটা টানছে তাহলে 2 কেজি ভরটা কখন হচ্ছে ভূমি থেকে উঠে পড়বে, অর্থাৎ কখন ভূমির সঙ্গে সে সংযোগ বিচ্ছিন্ন করবে। সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? সেক্ষেত্রে যখন 2 কেজি ভর, 2 কেজি ভর, 2 কেজি ভর ভূমির সঙ্গে, ভূমির সঙ্গে, ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে, সংযোগ মানে ভূমি থেকে যেই মুহূর্তে উঠবে বিচ্ছিন্ন করবে, যেই মুহূর্তে ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে, সেই সময় তার টান, সেই সময় সুতোর টান, সেই সময় সুতোর টান টি ইকুয়ালস টু, ভুলে যাবে, এম জি। এই সূত্র থেকে এম মানে কত? 2 কেজি, আমরা জিটাকে এখানে 10 ধরে নিচ্ছি, 10 ধরে নিতে বলেছে, ধরে নিতে হবে না, প্রশ্নেই বলা আছে জি সমান 10 ধরে নিতে, সমান কত? 20 নিউটন। টান এক প্রকার বল, তাই এককটা কত? নিউটন গেল, তাহলে 20 নিউটন। যেই মুহূর্তে সে ভূমি থেকে উঠলো, ভূমির সঙ্গে সংস্পর্শ ত্যাগ করলো, সংযোগ বিচ্ছিন্ন করলো, সেই মুহূর্তে ওইখানে সুতোর টান কত? সুতোর টান 20। স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে টান বা বল টি ইকুয়ালস টু কে এক্স, কারণ স্প্রিং এই তো টানটা পড়বে, তখন যেই মুহূর্তে ভূমি থেকে উঠে পড়বে সেই মুহূর্তে স্প্রিং এও টান পড়বে, তাহলে স্প্রিং এর উপরে বল প্রযুক্ত হবে টি ইকুয়ালস টু কে এক্স, যেখানে কে টা হচ্ছে বল ধ্রুবক আর এক্সটা হচ্ছে স্প্রিং কতটা প্রসারিত হচ্ছে, সেইটা হচ্ছে এক্সট্রা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা বসিয়ে দিই, এই যে টান আর এই টান দুজনের সমান, টি ইকুয়ালস টু 20, বল ধ্রুবক আমাদের দেওয়া আছে 40 ইন্টু এক্স, তার মানে এক্স সমান 20/40 সমান হচ্ছে 1/2 মানে 0.5, 0.5 এক্স। এবারে আমরা করব যেটা, এই যে 5 কেজি ভরের যেটা ঝোলানো রয়েছে শক্তি, মানে স্প্রিং এর সাহায্যে, তার হচ্ছে মোট শক্তিটা স্প্রিং এ সঞ্চিত, তার যে মোট শক্তি, এই যে 5 কেজিটা যখন সে ভূমির দিকে নামবে বা নামবে, যখন আমরা ধরে নিচ্ছি এক্স দূরত্ব নামছে, এ তো ঝুলে যাবে, সে উঠে পড়ছে মানে কি, এবারে এ নিশ্চয়ই নিচের দিকে নামছে, এক্স দূরত্ব অতিক্রম করে স্প্রিংটা, স্প্রিং এক্স দূরত্ব অতিক্রম করে, এক্স দূরত্ব নিচে নাম, এই
স্প্রিং নিচে নামলো বলেই কিন্তু 2 কেজির ভরটা উপরের দিকে উঠলো, কারণ 5 কেজিটা বেশি, স্প্রিং এ 5 কেজি ঝোলানো রয়েছে, তাহলে সে তাকে নিচে নামবে। তাহলে এই যে এর মধ্যে স্প্রিং এর মধ্যে মোট যে শক্তিটা সেটা কিন্তু দুটো অংশে বিভক্ত হবে। স্প্রিং এই যে নিচের দিকে নামলো, সে যে মোট যে তার শক্তি সেটা কিন্তু দুটি অংশে তার সীমাবদ্ধ, দুটি অংশে সে খরচা করবে। কি কি অংশে খরচা করবে? এক হচ্ছে স্প্রিং এর যে দৈর্ঘ্য প্রসারিত সংকুচিত এর ক্ষেত্রে একটা শক্তি অর্থাৎ বিভব শক্তি সেটাতে রূপান্তরিত হবে, এবং আর একটা শক্তি মোট শক্তির অপর একটা অংশ সেটা কিন্তু এই যে নামছে একটা গতিবেগ নিয়ে, তার জন্য তার মোট গতি শক্তিটা কত। তাহলে স্প্রিং যে নিচের দিকে নেমে গেল তার জন্য তার যে মোট যে শক্তি সেই মোট শক্তি কিন্তু দুটি অংশে খরচা করছে। এক হচ্ছে তার প্রসারিত হওয়ার জন্য একটা প্রকার শক্তি কাজে লাগলো, আর একটা শক্তি সে যে নামছে একটা বেগ নিয়ে সেই বেগের জন্য যে তার গতিশক্তি সেই গতিশক্তিতে সে রূপান্তরিত হলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? শক্তির সংরক্ষণ নীতি প্রয়োগ করে দেবো। শক্তির সংরক্ষণ নীতি, সংরক্ষণ নীতি ব্যবহার করব কার ক্ষেত্রে? ওই যে স্প্রিং এর যে বস্তুটা ঝোলানো রয়েছে 5 কেজি, সেই 5 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে আমরা তা প্রয়োগ করব। ফলে কি হবে? মোট শক্তি mgh সমান স্প্রিং এর যে শক্তি মানে প্রসারিত বা সংকুচিত হওয়ার জন্য যে শক্তি হাফ কে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখান থেকে এক্সটা উঠেছিল তো mgh না লিখে আমরা mgx লিখি। কি লিখবো আমরা? mgx হাফ কে এক্স স্কোয়ার প্লাস তার গতিশক্তি ভি বেগে যদি সে নামে তাহলে হাফ এম ভি স্কোয়ার। এম কত? এম দেওয়া রয়েছে 5, জি দেওয়া রয়েছে 10, এক্স এর মান হচ্ছে 0.5 সমান হাফ কে, কে মানে দেওয়া রয়েছে বল দ্রব্যক 40, এক্স স্কোয়ার মানে 0.5 এর হোল স্কোয়ার মানে 0.5 দুবার গুণ হলো, 0.5 দুবার গুণ করলাম প্লাস হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এই ভি বেগটা নিয়ে সে নিচের দিকে নামছে। আমাদের প্রশ্নে বলেছে যে 5 কেজি ভরে ব্লকটার বেগ কত হবে, অর্থাৎ যেটা স্প্রিং এ ঝুলছে তার বেগ কত হবে। তো 5 কেজি ভরের ক্ষেত্রে বার করছি এটা 5 কেজি ভরের ব্লকের বেগ। তাহলে দশমিক তুললাম, এবার একটু ক্যালকুলেশন করি। তার মানে কি দাঁড়ালো? 25 সমান দশমিক তুলে 10, দশমিক তুলে 10 করলাম, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 2 দিয়ে 4, 10 40, 2 দিয়ে কাটলাম, 2 5, তার মানে বাসটা পড়ে রয়েছে 5 প্লাস হাফ ইন্টু এম, এম মানে 5 কেজি ইন্টু ভি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? 5 কে এদিকে নিয়ে এলে 20 ইকুয়ালস টু, আর এটাকে ভাগ করলে 2.5 ভি স্কোয়ার, 2.5 ভি স্কোয়ার। ভি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে মানে করলে কি হবে? বা দিয়ে 20 ডিভাইড বাই আমরা 2.5 করে দিই সমান ভি স্কোয়ার, দশমিক তুললাম 10, 200, 25 আসছে 200, তার মানে ভি স্কোয়ার সমান কত দাঁড়ালো? 8। তাহলে ভি সমান √8, √8 মানে 2 √2 মিটার পার সেকেন্ড। তার মানে অপশন হচ্ছে আমাদের কোনটা? অপশন বি, অপশন বি 2 √2 মিটার পার সেকেন্ড, 2 √2 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের অপশন বি 16 নম্বর প্রশ্নের উত্তর। সেকশন সি শেষ হয়ে গেছে। এরকম ছবি থেকে আমাদের প্রশ্নগুলো থাকবে বেশিরভাগ, চিত্র সহ আমাদের প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে সেকশন সি তে। এবারে আমরা যেটা করবো সেকশন ডি। সেকশন ডি, আচ্ছা বলেছে 436.17 নম্বর, 436.32 প্লাস 227.2 প্লাস 0.301 এই যোগফলটা। তো এই যোগফলটা আমাদের করতে হবে এবং সেখানে দেখতে হবে কতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক রয়েছে। তো কি আছে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কটা? 5টা। আচ্ছা যোগের সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যোগের সময় বলে দিই, যেটা যোগ যেহেতু করছি যোগের সময়
যোগের সময় দশমিক স্থান বিবেচ্য। যোগের সময় দশমিক স্থান বিবেচ্য আর সবচেয়ে কম দশমিক ঘর যার তার যে তাৎপর্যপূর্ণ অঙ্ক তাকে নিতে হবে। সব দশমিকের পর সবচেয়ে কম দশমিক ঘর যার সেখানে যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে তাই হবে আমাদের উত্তর। তো দশমিক স্থান আমাদের বিবেচনা করতে হবে। তো এখানে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে 5টা, এখানে তাৎপর্য অঙ্ক আছে 4টে, এখানে তাৎপর্য অঙ্ক আছে আমাদের 3খানা। তো তোমাদের মনে হতে পারে যেহেতু আমাদের সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক নিতে হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের যোগফলটা বললে সেক্ষেত্রে আমরা 3 করে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ভুল হয়ে যাবে। আমাদের যোগের সময় দশমিক স্থান বিবেচনা করতে হবে, অর্থাৎ দশমিকের পরে কার দশমিক ঘরটা কম আছে, দশমিকের পরে কার অঙ্ক সংখ্যা কম, সেই পুরো সংখ্যাটার মধ্যে যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক তাই আমাদেরকে নিতে হবে। তো এখানে 3টে সংখ্যা দেখলে, 3টে সংখ্যার দিকে তাকালে আমরা দেখতে পাবো এই যে সংখ্যাটা এই সংখ্যার দশমিকের পরে মাত্র একটি ঘর রয়েছে। তাহলে আমাদের যোগফলের যে তাৎপর্যপূর্ণ অঙ্ক তা বার করতে গেলে আমাদের এই সংখ্যাটার মধ্যে যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে তার উত্তরটাই হবে। কি বললাম? দশমিক যোগের সময় দশমিক স্থান বিবেচনা করতে হয়, সবচেয়ে কম দশমিক ঘর যার রয়েছে সেই সংখ্যায় যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক, যোগফলেরও কিন্তু সেই কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে। এখানে যোগফল যাই হোক না কেন, কোন সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক আমরা নেব? যার দশমিকের পরে কম ঘর রয়েছে, তার ঘর কম রয়েছে এই মাঝের সংখ্যাটা, এর কটা রয়েছে দশমিকের পরে একটা ঘর, তাহলে এই সংখ্যার মধ্যে যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে সেই কটাই হবে উত্তর। 1 2 3 4, তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক যোগফলের মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সমান কটি? তাহলে এই যে এই সংখ্যাটার মধ্যে যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক 4টে, উত্তর হচ্ছে 4, তার মানে অপশন বি। এই হচ্ছে আমাদের গ্রুপ ডি প্রথম প্রশ্ন, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নটা উল্টাই, 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক খুব সহজ ছিল, 18 নম্বর অঙ্ক খুব কঠিন ছিল না। আমাদের একটা ছবি দেওয়া রয়েছে, সেই ছবিতে আমাদের কি কি দেওয়া রয়েছে, ছবির দিকে তাকালে কি দেখতে পাবো? ছবিতে দেওয়া রয়েছে, আচ্ছা, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে বস্তুটা গতিশীল, বস্তুটা রয়েছে। আচ্ছা, বস্তু এইভাবে রয়েছে, তার ওজন কোন দিকে? mg, নিচের দিকে, এদিকে প্রযুক্ত বল F, ঘর্ষণ বল আমাদের এদিকে, আর এদিকে হচ্ছে লম্ব বল। এই বলেছে ত্বরণ কি হবে, এই বস্তুটার ত্বরণ আমাদের কি হবে? আচ্ছা, যদি তলটি, আচ্ছা যদি তলটি এত, আচ্ছা তলের ত্বরণ দেওয়া রয়েছে, তলটা ব্লকটা যার নিচে রয়েছে সেই তলটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। তাহলে ভূমির সাপেক্ষে বস্তুটির ত্বরণ কি হবে? তো আমরা আগে ঘর্ষণ বল বার করি। ঘর্ষণ বল F ইকুয়ালস টু মিউ এন। এন মানে এন এবং এই যে ওজন, লম্ব বল এবং ওজন পরস্পর সমান, তাহলে মিউ mg। মিউ মানে দেওয়া রয়েছে আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে 0.6 ইন্টু এম দেওয়া রয়েছে 1 কেজি, ইন্টু জি মানে হচ্ছে 10, দশমিক তুললাম 6, তাহলে ঘর্ষণ বল কত? 6। এই ঘর্ষণ বলটাই তাকে গতিশীল হওয়ার জন্য প্রযুক্ত বলটাকে সরবরাহ করে। তাহলে সেক্ষেত্রে F সমান
এম এ, এফ সমান এম এ, এফ এর জায়গায় 6 বসাই, সমান এম, এম মানে 1 ইন্টু এ, এ মানে ত্বরণ। এটাই তো আমাদের বার করতে হবে যে বস্তু কত ত্বরণ নিয়ে গতিশীল। সেক্ষেত্রে এ সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে উত্তর হবে কোথায়? উত্তর হবে অপশন এ 6। এটা হলো 19। এটা কত দাগে গেল? এটা এটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক গেল। 18, এই যে অঙ্কটা যেটা হলো সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 19। গ্রুপ ডি, গ্রুপ ডি তে রয়েছে আমাদের 19 নম্বর অঙ্ক। 19 নম্বর 19 নম্বর অঙ্ক কি বলছে? একটি নির্দিষ্ট গ্রহে প্রক্ষিপ্ত বস্তু উচ্চতা y এবং অনুভূমিক তলে দূরত্ব x, চারিদিকে কোনো বায়ুমণ্ডল নেই বলে দিচ্ছে। y ইকুয়ালস টু 8t মাইনাস 5t স্কোয়ার মিটার, আর x অক্ষ বরাবর হচ্ছে 60 মিটার। টিটা সেকেন্ডে, মিটার পার সেকেন্ড এককে প্রক্ষিপ্ত বস্তুর বেগ। আচ্ছা, বেগ আছে x অক্ষ y অক্ষ যেহেতু রয়েছে আমাদের এখানে, তাহলে তাকে প্লাসের মতন করে ছেড়ে হয়। তাহলে যে বেগটা নিয়ে ছড়া হচ্ছে সেই বেগের দুটি উপাংশ থাকবে, একটা x অক্ষ বরাবর বেগের উপাংশ আর একটা y অক্ষ বরাবর বেগের উপাংশ। এখন তাহলে x অক্ষ বরাবর বেগের উপাংশ দেখি। x অক্ষ বরাবর বেগের উপাংশ যদি আমরা dx ধরি তাহলে পাবো কি করে এখান থেকে? বেগের উপাংশ dx বাই dt ইকুয়ালস টু 6, ইকুয়ালস টু 6। বেগের উপাংশটা কত হলো? 6 হলো। এবারে এই যে বেগটা 6 হলো, এখন এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস দেখে নেব, যদি x যদি 6 একক হয়, x যদি 6 হয় তাহলে t ইকুয়ালস টু 1 হবে, t ইকুয়ালস টু 1 সেকেন্ড হবে। t ইকুয়ালস টু কত? 1 সেকেন্ড। এখন এ তো গেল x অক্ষ বরাবর বেগের উপাংশ 6। y অক্ষ বরাবর বেগের উপাংশ কত? y অক্ষ বরাবর বেগের উপাংশ dy ইকুয়ালস টু dy বাই dt, তার মানে 8 মাইনাস 10t। এখন t ইকুয়ালস টু, যেহেতু x ইকুয়ালস টু 6 বসে t ইকুয়ালস টু 1 আমরা ধরে নিচ্ছি, তাহলে t ইকুয়ালস টু 1 এ dy ইকুয়ালস টু 8 মাইনাস 10 ইন্টু 1, তার মানে 8 মাইনাস 10 মানে -2, অর্থাৎ উল্লম্ব বরাবর উপরের দিকে y অক্ষ বরাবর যে বেগের উপাংশ সেটা হচ্ছে -2। x অক্ষ বরাবর কত ছিল? 6। তার মানে অতএব বেগের মান v ইকুয়ালস টু রুট ওভার অফ x অক্ষ বরাবর উপাংশের মান y অক্ষ বরাবর উপাংশের মান এর বর্গ, x অক্ষ বরাবর উপাংশের বর্গ প্লাস y অক্ষ বরাবর উপাংশের বর্গ, রুট ওভার অফ vx স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস vy, vy মানে -2 তার হোল স্কোয়ার মানে 36 প্লাস 4 ইকুয়ালস টু 40। 40 মানে হচ্ছে 2√10। এবারে 10 এর বর্গমূল 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা প্রায় 6 সামথিং কিছু একটা আসবে, 6 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে। তার মানে অপশন আমাদের যেটা আছে সেটা হবে আমাদের অপশন বি 6। অপশন বি, বিটা ঠিক 6। 19 নম্বর হলো। এবারে চলো দেখি কত আমাদের 20 নম্বরটা কি হয়। 20 নম্বর অঙ্ক কি বলছে? সাঁতার কাটাকাটির বেগ একটা অঙ্ক রয়েছে। এবারে নদীতে আমরা সাঁতার কাটতে হবে। সাঁতারের অঙ্ক বলছে। আচ্ছা, কি বলছে? একটা সাঁতারু নদীর সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে। আচ্ছা, সাঁতারুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড সাঁতার কাটে, যে যাত্রা শুরুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। নদীর স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড এবং তা 40 মিটার চওড়া। সেকেন্ড এককে নদী পার হতে কত সময় লাগবে? নদী, এই হচ্ছে আমাদের নদী গেছে, এইখান থেকে সে শুরু করলো। সে স্রোত যাচ্ছে কোন দিকে? এদিকে স্রোত যাচ্ছে। এই স্রোতের বেগ হচ্ছে আমাদের কত বলে দিচ্ছে? 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এবারে
ব্যক্তিকে ঠিক তার বিপরীত বিন্দুতে পৌঁছতে হবে, অর্থাৎ এইখান থেকে তাকে পৌঁছতে হবে, এই জায়গায় আসতে হবে বিপরীত বিন্দুতে। সেইভাবে সাঁতার কাটা শুরু করলো তীরের সাপেক্ষে। এই যে সাঁতারু যাচ্ছে, এ যাচ্ছে কিন্তু 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, যা তার এইটার সাপেক্ষে থিটা কোণ করবে। নদীর উল্লম্বের সাথে সে পারাপারের যে এই যে পারাপারের যে লম্ব উপাংশ তার সঙ্গে সে থিটা কোণে 5 মিটার/সেকেন্ড বেগে সে যাওয়া শুরু করেছে। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সাইন থিটা বার করি, সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইড বাই অতিভুজ। আচ্ছা, স্রোতের বেগ হচ্ছে এই দিকে, তার মানে লম্ব বরাবর, মানে যে এইটা, মানে এই দিকটা হচ্ছে আমাদের কত, 3 মিটার/সেকেন্ড। ব্যাগটি যাচ্ছে কোন দিকে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বরাবর 5 মিটার/সেকেন্ড। এটা যদি সমকোণ হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সামনে যেটা এটা অতিভুজ, কোণের সামনের বাহু এটা লম্ব, আর এটা ভূমি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা অতিভুজ, এইটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 3, অতিভুজ মানে কত, অতিভুজ মানে হয় যেটা 5, এই থাকলো সাইন থিটা। আমাদের বলেছে এই সময়টা যদি যেত এইভাবে গেলে তার কত সময় লাগবে, তার মানে লম্ব উপাংশ বরাবর তাকে যেতে হবে। এখন আমরা দেখি সে তো গেছে 5 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা তাহলে এই বরাবর 5 মিটার/সেকেন্ড, এই হচ্ছে তার বেগ, তাহলে এই উপাংশে এই লম্ব বরাবর এই যেইটা, এইটার তার উপাংশ কত না 5 cos থিটা, কারণ এই তো কোণ রয়েছে তার সঙ্গে, এইভাবে যাচ্ছে সে 5 মিটার/সেকেন্ড থেকে যাচ্ছে, তাহলে এই অংশ বরাবর এর সঙ্গে যেহেতু থিটা কোণ, তাহলে এই অংশ বরাবর তার উপাংশ কত 5 cos থিটা। তাহলে অতএব লম্ব বরাবর, লম্ব বরাবর বা পারাপারের লম্ব উপাংশ, পারাপারের লম্ব উপাংশ সমান 5 cos থিটা। 5 × cos থিটার মান তো দেওয়া নেই, 1 - sin² থিটা, সাইন যেহেতু আছে sin²থিটা, 5 × √1 - sin² মানে 9/25, তো এইটা বর্গমূলের বাইরে গেলে কি হবে, 5 × 25 - 9 মানে 16, 16 বর্গমূল 4, আর নিচে লসাগু 25, 25 বর্গমূল 5 সমান কত 4। লম্ব উপাংশ হচ্ছে 4 মিটার/সেকেন্ড, তার বেগে যেইভাবে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, তার লম্ব উপাংশ হচ্ছে 4 মিটার/সেকেন্ড। এখন তাহলে এই নদীটার চওড়া কতটা, চওড়াটা বলে দিয়েছে 40 মিটার। তাহলে এস ইকুয়ালস টু ভিটি সূত্রে যদি আমরা ফেলি, তাহলে টি ইকুয়ালস টু কি দাঁড়াবে, টি ইকুয়ালস টু দাঁড়াবে এস বাই ভি। এস মানে কত, অতিক্রান্ত দূরত্ব বা সরণ এই যে 40, আর বেগ হচ্ছে বেগ ভি মানে হচ্ছে 4, এই যে পারাপারের লম্ব উপাংশ এইটা পেরোতে, এই বরাবর যে যাচ্ছে, গেলে তার কত সময় লাগবে, অর্থাৎ 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ডে সে পারাবারে যাবে। তার মানে আমাদের অপশন হচ্ছে ডি, অপশন ডি। এরপরে এরপরে হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক এটা হলো। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 21 নম্বর। 21 নম্বর অঙ্ক আমরা কি বলছে দেখি। 21 বলছে একটি বস্তু 6.25 মিটার/সেকেন্ড বেগে চলমান, আচ্ছা তার মন্দনের হার বলেছে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি ইকুয়ালস টু -2.5 √v। এইটা আছে আমাদের মন্দনের হার, ভি হলো তার তাৎক্ষণিক বেগ, কণাটি যে সময় স্থির হবে তার মান কত। আচ্ছা যখন সে মন্দনটা শুরু করলো তখন থেকে আমাদের সময় শুরু, অর্থাৎ টি ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু যখন তার 0 সময় ছিল সেকেন্ড, তখন তার বেগ ভি ইকুয়ালস টু ছিল 6.25। বলেছে টিটা কত হলে তার বেগ শূন্য হয়ে যাবে, তার বেগটা শূন্য হয়ে যাবে।
যখন সে চলছে 6.25 মিটার/সেকেন্ড বেগে চলছে, এই চলতে চলতেই তো তার মন্দনটা এবার সে শুরু করছে, তাহলে মন্দনের ক্যালকুলেশনটা সময়টা আমরা কত থেকে ধরবো? যখন তার সময় শূন্য, টি সমান শূন্য সময় থেকে শূন্য সময়ে তার বেগ কত? 6.25। এবারে 6.25 থেকে তার প্রাথমিক বেগটা থেকে সে এবারে ধীরে ধীরে তার কমে স্থির হবে, অর্থাৎ পরে যে বেগটা হবে সেই স্থির হতে তার সময় কত। তো আমরা কি করব এখন? আমরা ডিভি বাই রুট ভি ইকুয়ালস টু -2.5 ডিটি, এই পার্টটা 1/√v, এই পার্টে আমরা ইন্টিগ্রেশন চালিয়ে দেবো। লিমিট দেবো কি? বেগটা প্রথমে কত ছিল? 6.25 ছিল, সেইটা হবে কত? 0 তে। 6.25 টু 0। আর সময়টা কত? সময় যখন 6.25 ছিল তখন তার সময় সবে শুরু হয়েছে 0। 0 যখন হবে তখন তার সময়টা কত? t। এই হচ্ছে আমাদের লিমিট। যখন বেগ যখন 6.25 ছিল তখন তার সময় কত? শূন্য, কারণ সেখান থেকেই সে মন্দন হওয়া শুরু করেছে, মানে সময়টা ওখান থেকেই ক্যালকুলেশন। তাহলে লোয়ার লিমিট 6.25, এখান থেকে তার বেগটা থেকে কমতে কমতে শূন্য হলো। এক্ষেত্রে কি হবে? সময়টা শূন্য থেকে বাড়তে বাড়তে কত সময় 6.25 বেগটা থেকে 0 বেগে পৌঁছবে। তো এই পার্টটার ইন্টিগ্রেশন করলে কি হবে? 2√v ইন্টিগ্রেশন, তারপরে তার লিমিট বসবে 6.2520 ইকুয়ালস টু -2.5 ডিটি এর ইন্টিগ্রেশন টি 0 টু টি। আমরা এখন কি করব? লিমিটটাকে চেঞ্জ করব, মাইনাস আছে তো মাইনাসটাকে এবারে নিয়ে এসে লিমিট চেঞ্জ করব। 2 রুট ভি 0 টু 6.25, মাইনাসটাকে এবারে আনলাম, মাইনাস হলো, এবার এই লিমিটটাকে চেঞ্জ করে দিচ্ছি, সমান 2. এর সামনে কি আসবে? মাইনাস। দেখো এখান থেকে মাইনাসটা এবারে এলো, মাইনাস হলো, তাহলে সেই মাইনাসকে আমি তাড়াচ্ছি, মানে লিমিটকে চেঞ্জ করে দিলে মাইনাস চলে যাবে। 2.5 ইন্টু টি 0 টু টি। এবারে লিমিট গুলোকে বসাই। লিমিট বসানোর নিয়ম কি? উপরে আপার লিমিট মাইনাস অফ লোয়ার লিমিট, ভি এর জায়গায় 6.25 -0 সমান 2.5, টি এর জায়গায় টি -0। এটা করলে কি হবে? এটা করলে হয় যেটা 0 তো 0, 2 ইন্টু এইটা রুট করলে 2.5 ইকুয়ালস টু 2.5 ইন্টু টি -0 ইকুয়ালস টু টি। 2.5 কেটে গেল, তার মানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, অর্থাৎ সময় লাগবে কত? 2 সেকেন্ড। তার মানে আমাদের অপশন বি, এই অঙ্কটা, এই অপশনটা ঠিক, অপশন বি এর। সেকশন ডি শেষ হলো, এবারে চলো আমরা দেখি সেকশন ই। সেকশন ইটা কি বলছে দেখা যাক। সেকশন ই তে আমাদের মানে শেষ অপশন, সেকশন ইটাই হচ্ছে আমাদের শেষ। না, এফ আছে, ই আছে আবার এফ আছে। সেকশন ই, সেকশন ইতে বলছে আমাদের অনুচ্ছেদ একটা পড়তে বলছে। এবারে অনুচ্ছেদের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে। একদম 22 থেকে এবারে কত দূর রয়েছে? 22 থেকে রয়েছে আমাদের 26 পর্যন্ত। 22 থেকে 26 পর্যন্ত একটা অনুচ্ছেদ করে 22 থেকে 26 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তাদের উত্তর আমাদেরকে করতে হবে। তো এখানে বিশাল বড় অনুচ্ছেদ আছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি না, ওটা প্রশ্নতেই রয়েছে। তো কি আছে এটা? কত থাকে এটা? আচ্ছা, প্রথম অনুচ্ছেদেই দেওয়া রয়েছে ভি সমান ইউ প্লাস এটি, এটা অনুচ্ছেদের মধ্যে লেখা রয়েছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে আমাদের প্রশ্ন রয়েছে। প্রশ্ন না, এটা আমাদের অনুচ্ছেদের মধ্যে রয়েছে। এবারে প্রথম প্রশ্ন যেটা আমাদের বলছে 22-এর দাগে, 22 নম্বর বলছে গতির সমীকরণগুলি যে গতির সঙ্গে প্রযোজ্য তা হলো। আচ্ছা, এই যে আমাদের যে সমীকরণগুলো লেখা, এগুলো সবই ত্বরণ এ, এই যে ত্বরণ, এই ত্বরণগুলো সব সুষম ত্বরণ। তার মানে আমাদের অপশন বি তে যে অপশনগুলো রয়েছে, অপশন 22 নম্বর প্রশ্নে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সব সুষম ত্বরণ যুক্ত। তার মানে সমত্বরণ, তার মানে উত্তর হবে আমাদের অপশন এ, সমত্বরণ। সমত্বরণ অর্থাৎ সুসমত্বরণ আমাদের
অপশনটা ঠিক হবে, সবগুলোর ক্ষেত্রে সমতরণ ধরে আমাদের অঙ্কগুলো করা হয়, সুসমতরণ। এরপরে বলেছে ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। 23 নম্বর অঙ্ক। 23 কি বলছে, ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার গতির বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। 23 নম্বর অঙ্ক। 23 নম্বর বলছে ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার গতির বিপরীত দিকে 10 মিটার, গতি যে দিকে তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করবে, নেগেটিভ অ্যাসিলারেশন অর্থাৎ মন্দনের কথা বলছে। মন্দন সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে গতির বিপরীত দিকে, গতি যে দিকে তার বিপরীত দিকে 10 মিটার পার মিটার স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তার মানে নেগেটিভ ত্বরণ, নেগেটিভ অ্যাসিলারেশন মানে মন্দন। যদি বেগ তাহলে মানে মন্দন এ সমান এটা রয়েছে। 1 সেকেন্ড পরে গাড়িটি স্থির অবস্থায় আনতে, 1 সেকেন্ড পরে গাড়ি স্থির অবস্থায় আনতে, অর্থাৎ টি ইকুয়ালস টু সময় 1 সেকেন্ড দেয়ারেজ স্থির অবস্থায় আনবে, অর্থাৎ ভি ইকুয়ালস টু 0, অন্তিম বেগ ভি সেটা 0 হবে। ওই সময় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস সমান কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখি তাহলে, যেহেতু এখানে মন্দন তার মানে আমরা আগে ভি সমান ইউ মাইনাস এটি সমীকরণে ফেলি। ভি 0, ইউ মাইনাস এ মানে কত, এ মানে মন্দন হয়েছে 10 ইন্টু টি মানে 1, তার মানে ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার প্রাথমিক বেগ যেটা ছিল সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বের সূত্র কি আমাদের বার করতে হবে? অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, প্লাস হবে না যেহেতু মন্দন নিয়ে যাচ্ছে মাইনাস, তাহলে ইউ ইউ মানে 10, টি মানে 1 মাইনাস হাফ ইন্টু এ, এ কত দেওয়া রয়েছে, ত্বরণ, ত্বরণ হচ্ছে ত্বরণ মানে মন্দন 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 10 বিয়োগ 5 সমান 5 মিটার, 5 মিটার। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে আমাদের? 5 মিটার, অর্থাৎ অপশন এ। চলো 24 নম্বর অঙ্ক দেখি। 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক কি বলছে, একটি বস্তুকে একটি উঁচু মিনারের শীর্ষ থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ সহ ফেলে দেওয়া হলো। একদম এখান থেকে ফেলে দিয়েছে একেবারে। কত ত্বরণ সহ? জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের কথা বলছে, এখান থেকে ফেলে দিয়েছে। ফেলার 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 10 সেকেন্ড পরে তার বেগ কত? 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? আচ্ছা, এইখান থেকে যখন ফেলা হয়েছে এইখানে তার বেগ, প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 0, তাহলে সেক্ষেত্রে 10 সেকেন্ড পরে নিচের দিকে নামবে, মানে বেগ কি হতে থাকবে? বেগটা পরপর বাড়তে থাকবে। তাহলে সেক্ষেত্রে ভি সমান ইউ প্লাস জিটি, ইউ মানে 0 প্লাস জি, জি মানে কত? 10 হতে বলছে, টি, টি মানে হচ্ছে 10, তার মানে 100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন সিটা ঠিক। 24 দাগের অঙ্ক, 24 দাগে, তার মানে আমাদের কোন অপশনটা ঠিক? অপশন সি। অপশন সি। এরপরে চলো 25 কি বলছে দেখি। 25, 25 একটা লেখচিত্র দেওয়া রয়েছে। এই এদিকটা রয়েছে সরণ, এদিকটা রয়েছে আমাদের বা অতিক্রান্ত দূরত্ব বলছে, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর এদিকে রয়েছে সময়। লেখচিত্র, এবারে এই যে লেখচিত্রটা কাকে নির্দেশ করছে? এখানে যে 4টে অপশন রয়েছে, আচ্ছা দেখতেই পাচ্ছ এখানে ত্বরণ স্থির নয়, প্রথম অপশন আছে ত্বরণ স্থির বলে, তো সেক্ষেত্রে আমাদের ত্বরণ এখানে স্থির নয়, আমরা দেখতেই পাচ্ছি। সুসমবেগ, সমবেগ তো নয়, কারণ বেগ সরণ সময়ের সাপেক্ষে ধীরে ধীরে বাড়ছে এখান থেকে মোট বিন্দু থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বেগও কিন্তু সুষম নয়, সমবেগ নয়। মন্দন বলা আছে অপশন সি তে, মন্দন মানে তো বেগ কমে যাওয়া, কিন্তু কমছে না তো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে অসমবেগ, অপশন ডি, অসমবেগ। কোন অপশন? ডি অপশন ঠিক হলো। তাহলে আমরা একটা অনুচ্ছেদে সবকটা প্রশ্ন করলাম। এরপরে না আরেকটা আছে, sorry, এই আরেকটা প্রশ্ন রয়েছে, এই অনুচ্ছেদের মধ্যে আরেকটা প্রশ্ন 26।
26-এর দাগে কি বলছে? 26 বলছে নিচের কোন বিবৃতিটি অনুচ্ছেদে বর্ণিত গতির ক্ষেত্রে একটি অসম্ভব ক্ষেত্র? অপশন অনেকগুলো আছে। একটি বস্তুর বেগ শূন্য কিন্তু তবু তা ত্বরণযুক্ত। হ্যাঁ, হতে পারে। প্রাসের ক্ষেত্রে বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়, ত্বরণ থাকে। বস্তুর বেগ বিপরীত দিকে হয় যখন ত্বরণ ধ্রুবক হয়। হ্যাঁ, বস্তুর বেগ উপরের দিকে, ত্বরণ ধ্রুবক, সেক্ষেত্রে হয়। বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান, মানে বেগ বাড়ছে, ত্বরণ হ্রাস, ত্বরণ কমে যাচ্ছে, না, হতে পারে না। সরি, সম্ভব, এটাও সম্ভব। বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান যখন তার ত্বরণ ক্রমহ্রাসমান। হ্যাঁ, এই যখন ছুঁড়ে দেওয়া হচ্ছে তখন দ্রুতি মানে বাড়ছে, বেগ বাড়ছে, উপরের দিকে উঠছে, ক্রমবর্ধমান দ্রুতি নিয়ে উপরের দিকে উঠছে, ত্বরণ কিন্তু তার ধীরে ধীরে কমতে থাকবে যত উপরের দিকে উঠবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি, কোনোটিই নয়। প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে যে 4টে অপশন আছে এখানে, তা তোমরা পড়বে, পড়লে দেখতে পাবে যে এদের মধ্যে কোনোটিই হচ্ছে না। যে 3টে এ বি সি 3টে অপশন রয়েছে সেগুলো সবই সম্ভব। তাহলে অসম্ভব ক্ষেত্র হচ্ছে, তাহলে সবই সম্ভব যেহেতু, তাহলে অপশন ডি। অপশন ডি হচ্ছে কোনোটিই নয়, একটিও নয়। এই হচ্ছে আমাদের 26-এর দাগের প্রশ্ন গেল। এরপরে আমাদের আর একটা অনুচ্ছেদের প্রশ্ন রয়েছে। অনুচ্ছেদের অনুচ্ছেদ আবার একটা দেওয়া রয়েছে, অনেক বড় কিছু সব লেখা রয়েছে, আমি পড়ছি না। তোমরা প্রশ্ন যদি পাও, যদি আমাদের ডিসক্রিপশনের বক্সে থাকবে, সেখান থেকে তোমরা যদি বার করতে পারো, নিতে পারো, নিয়ে তোমরা প্রশ্নটা দেখতে পারো। আমরা যতটা সম্ভব পর্ষদের নিয়মকে ফলো করতে চেয়েছি, করার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আমরা প্রশ্নগুলো করে থাকি। তো দেখো তোমরা যদি ওখানে পাও, ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের লিঙ্ক, মানে লিঙ্ক থাকবে না, আমাদের পিডিএফ থাকবে প্রশ্নের, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অঙ্কগুলো করে করবে। এই হচ্ছে তার উত্তরগুলো আমরা এখন বলে দিচ্ছি। 27, একটা আবার অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদে আবার 27 থেকে 31 পর্যন্ত 4টে প্রশ্ন আমাদের করতে হবে। তো 27 আরো রয়েছে এখানে, নিচে কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না? কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না। গাড়ি চালানো, রেলে, তো এখানে যে কটা অপশন আছে তোমরা এটা সহজই প্রশ্ন দেখতে যাবে। গাড়ি চালানো যে কটা অপশন আছে সবগুলোই হচ্ছে ভরবেগের সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায়। শুধুমাত্র গাড়ি চালানোটাই হচ্ছে আমাদের এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাহলে 27-এর দাগে হচ্ছে অপশন এ। 27, 27 অপশন এ। 28-এরটা কি বলছে? যদি কৌণিক ভরবেগ মানে ওমেগা, না সরি এল, কৌণিক ভরবেগ এল সংরক্ষিত থাকে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়ারত টর্ক কত? আচ্ছা, ভরবেগের সংরক্ষণ নীতি, ভরবেগ সংরক্ষণ বলে দিয়েছে কতটা? 28 বলছে ভরবেগ, ভরবেগ সংরক্ষিত। ভরবেগ কখন সংরক্ষিত থাকবে? যখন টর্ক প্রযুক্ত হবে না, যখন টর্ক প্রযুক্ত হবে না। ভরবেগ সংরক্ষিত হবে মানে টর্ক প্রযুক্ত হবে না। এবারে তার মানে টর্ক শূন্য, তার মানে টর্ক টাও ইকুয়ালস টু 0। তার মানে 28-এর দাগের উত্তর হচ্ছে অপশন ডি। অত্যন্ত সহজ প্রশ্ন ছিল এই। হ্যাঁ, 30-এর দাগের একটা প্রশ্ন রয়েছে, এটা একটু টাফ। কৌণিক ভরবেগের মান কত হবে? কৌণিক ভরবেগের মান, হ্যাঁ এটা একটু টাফ হয়েছে। তিরিশ, আচ্ছা, এম সমান 5 একক ভর সম্পন্ন একটি কণা, ভি সমান 3√3 সুষমবেগে এক্স ও ওয়াই তলে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 4 সরলরেখা বরাবর চলমান। মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগের মান কত হবে? তো আমাদের কি করতে হবে? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সমান
এম ভি আর, কৌণিক ভরবেগ। এম হচ্ছে ভর, ভি হচ্ছে তার বেগ, এবং আর হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্ব। তো ওই যে বস্তুটা রয়েছে আমাদের, বস্তুটা, সেই বস্তুটা কোথায় রয়েছে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ফোর। এখন দেখতে হবে এই যে জায়গাটায় সেই বস্তুটা রয়েছে, এইখানে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত। তো এইখানে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব পাওয়ার জন্য আমরা একটু কি করবো, এটাকে একটু সাজিয়ে নেবো। এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, আমরা ওয়াইটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। এই সমীকরণটাকে আমাদের সরল লেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণের সাথে তুলনা করবো। এও একটা সরলরেখা সমীকরণ। তাহলে এক্ষেত্রে যদি আমরা তুলনা করি, এক্স এক্স আছে, এর মান কত, তাহলে ওয়ান, এ ইকুয়ালস টু ওয়ান। বি ওয়াই আছে, ওয়াই আছে, বি বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান। সি সি এর জায়গায় চার বসে রয়েছে, তাহলে সি ইকুয়ালস টু ফোর। এই পেলাম। এখন মূল বিন্দু থেকে দূরত্ব, এই যে বস্তুটা মূল বিন্দু থেকে দূরত্ব, এই যে বার করব। মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব আর সমান, সূত্র কি, সূত্র হচ্ছে এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি রুট ওভার অফ ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করার সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ এ মানে ওয়ান ইন্টু এক্স জিরো মানে মূল বিন্দুর স্থানাঙ্ক এক্স জিরো ওয়াই জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো প্লাস বি বি মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু জিরো প্লাস সি সি মানে হচ্ছে ফোর, রুট ওভার অফ এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান। তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, ফোর ডিভাইড বাই রুট টু। তো রুট টু উপর নিচে বন্টন করলে কি দাঁড়াবে আমাদের, রুট টু টু রুট টু। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত, ওই বস্তুটা টু রুট টু। তাহলে এখন এখানে বসিয়ে দিই, বস্তুর ভর কত দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া রয়েছে আমাদের ফাইভ, বেগ কত বেগে করছে, ভি সমান দেওয়া রয়েছে থ্রি রুট টু, আর আমরা মূল বিন্দু থেকে দূরত্ব আর সমান কত পেলাম, টু রুট টু সমান, আচ্ছা এটা থ্রি রুট টু, ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু, আর রুট টু মিলে টু, 60। কৌণিক ভরবেগ 60 একক। তার মানে আমাদের অপশনটা কোনটা হচ্ছে, তাহলে অপশন হচ্ছে আমাদের অপশন বি, 60 একক। অপশন বি, 60 একক। এরপরে 31, একত্রিশ, একত্রিশটা কি বলা হচ্ছে, একত্রিশটা বলছে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু 2 রেডিয়ান পার সেকেন্ড, জড়তা ভ্রামক 3 কেজি, আই ইকুয়ালস টু 3 কেজি মিটার স্কোয়ার। গতিশক্তি, এই বস্তুটার যা গতিশক্তি তা 12 কেজি ভর সম্পন্ন বস্তু যে বেগে চললে তার গতিশক্তির সমান হবে। মানে একটা 12 কেজি ভরের বস্তু চলছে, তার গতিশক্তি, এর গতিশক্তি আর এইটার গতিশক্তি দুজনের সমান হবে। এবারে সমান হবে কখন না, এ কত বেগে চললে, তাহলে 12 কেজি ভরের বস্তুর বেগ কত হলে তবে তার গতিশক্তিটা এর গতিশক্তির সাথে সমান। তাহলে আগে আমরা দেখি এটার গতিশক্তি বার করি। তাহলে গতিশক্তি সূত্র কি, না গতিশক্তি সমান, গতিশক্তি কে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই মানে হচ্ছে থ্রি, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার, তার মানে 6 জুল গেল। এবারে এই গতিশক্তির সাথে সমান হবে কার গতিশক্তি, এর গতিশক্তি, আমি ধরে নিচ্ছি বেগ, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান এই যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সেটা সমান হবে এর গতিশক্তির সাথে অর্থাৎ 6। তার মানে হাফ ইন্টু এম মানে হচ্ছে 12, ভি স্কোয়ার সমান 6, 2 6 12, 6 6 কেটে গেল, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে ভি ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কত বেগে তাহলে যেতে হবে তাকে, 1 মিটার পার সেকেন্ড বেগে যেতে হবে, অর্থাৎ অপশন বি, অপশন বি ঠিক। আমাদের শেষ সেকশন, এটা গেল ই সেকশন গেল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন এ।
লাস্ট আমাদের সেকশন, সেখানে একটা ছক রয়েছে ডান স্তম্ভ বাম স্তম্ভ, এইগুলো আমাদেরকে মেলাতে হবে। ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ, সেকশন এ, সেকশন এ একটা ছক দেওয়া রয়েছে, তোমরা প্রশ্নতে দেখতে পাবে ছকটা। তো একটা বস্তু আঁকা রয়েছে, এই এই বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, আর এর সোজা ঠিক এপাশে রয়েছে, সোজা সোজা একদম রয়েছে এপাশে বি বিন্দু। এই এই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। আচ্ছা, আর ব্যাসার্ধের, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এখান থেকে যদি এটা আর হয়, তাহলে এই জায়গাটাও কত হবে, এটাও হচ্ছে আর, এটাও কত আর, এটাও আর। এখন বলেছে বি বিন্দুতে, ছকের দিকে তাকালে দেখতে হবে বি বিন্দুতে বেগ, সি বিন্দুতে বেগ, সি বিন্দুতে সূত্র টান, ডি বিন্দুতে সূত্র টান, এইগুলো বার করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব, বি বিন্দুতে বেগ বার করার চেষ্টা বি বিন্দুতে বেগ বার করার চেষ্টা করব। সব শক্তির সংরক্ষণ নীতি, 32-এর দাগ, 32, শক্তির সংরক্ষণ নীতি, শক্তি সংরক্ষণ নীতি কে কাজে লাগাবে? বি বিন্দুতে বেগ বার করতে, এ বিন্দুতে, এ বিন্দুতে বেগ দেওয়া রয়েছে, এ বিন্দুতে বেগ ইকুয়ালস টু √3 জি, না সরি, c√gr, এটা দেওয়া রয়েছে। তো সেখানে আমাদের বেগ দেওয়া রয়েছে এ বিন্দুতে, বি বিন্দুতে বেগ চাইছে, বি বিন্দুতে বেগ বার করতে বলছে। তো শক্তি সংরক্ষণ নীতি কাজে লাগালে কি দেখতে হবে, এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি। আচ্ছা, এ বিন্দুতে বি বিন্দুর বেগটাকে আমরা ধরে নিই, বেগ বি সমান ধরে নিচ্ছি। আচ্ছা, এ বিন্দুতে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান বি বিন্দুতে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এ বিন্দুতে বেগ হাফ ইউ যেহেতু আছে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা আগে একটুখানি লিখে দিই, শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী এ বিন্দুতে শক্তি, এ বিন্দুতে শক্তি সমান বি বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি। এ বিন্দুতে শক্তি মানে কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, বি বিন্দুতে শক্তি মানে কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এ বিন্দুতে বেগ যেহেতু দেওয়া রয়েছে, তার গতিশক্তি কত, হাফ এম ইউ স্কোয়ার প্লাস ইউ ওয়ান, স্থিতিশক্তি সমান বি বিন্দুতে হাফ এম ভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি ইউ। কি করবো এবারে, ইউ ওয়ান মাইনাস ইউ টু, ইউ ওয়ান মাইনাস ইউ টু সমান, সরি, স্থিতিশক্তিটা বেশি কোন বিন্দু, স্থিতিশক্তি বেশি বি বিন্দু, যেহেতু উল্লম্ব বরাবর হচ্ছে বিটা ভূমি থেকে বেশি উপরে থাকবে, তাহলে বি বিন্দু স্থিতিশক্তি বেশি। তার মানে আমরা করবো কি, ইউ টুটা বি বিন্দুর, মাইনাস ইউ ওয়ানটাকে এপাশে নিয়ে চলে আসি, মাইনাস ইউ ওয়ান এপাশে পড়ে আছে কত, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এ বিন্দুর গতিশক্তি বিয়োগ বি বিন্দুর গতিশক্তি সমান বি বিন্দুর স্থিতিশক্তি বিয়োগ এ বিন্দুর স্থিতিশক্তি। এখানে হাফ এম কমন নিয়ে নিই, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ইউ টু, ইউ টু মাইনাস ইউ ওয়ান, এই বিন্দু আর এই বিন্দুর স্থিতিশক্তির পার্থক্য এম জি ইন্টু, এই যে উচ্চতা, উচ্চতার পার্থক্য কত, এইটা আর, এম জি আর, ইউ স্কোয়ার মান বসিয়ে দিই সমান, আচ্ছা এখানে টু ওপাশে গুণ হয়ে গেল, টু এম জি আর, এম এপাশে ভাগ হয়ে গেল, এবার সেই ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে যে এই যে ইউ ডট রয়েছে তার হোল স্কোয়ার মানে 9 জি আর মাইনাস বি স্কোয়ার, এম এম কাটলো, তাহলে 9 জি আর মাইনাস বি স্কোয়ার সমান 2 জি আর, তাহলে ভি স্কোয়ার সমান 9 - 2 7, 7 জি আর, তাহলে ভি ইকুয়ালস টু √7 জি আর, অর্থাৎ বি বিন্দুর যে বেগ, সেই বেগটা হচ্ছে বি বিন্দুতে √7
জি আর। আচ্ছা, এই বি বিন্দু সোজাই পাশে কিন্তু ডি বিন্দু রয়েছে, তাহলে ডি বিন্দুরও বেগ কিন্তু √7 GR, একই উচ্চতায়, √7 GR একই, ডি বিন্দুতেও বেগটা একই। তাহলে অপশন এ তে যেটা ছকের এ বিন্দুতে বি বিন্দুতে বেগ বলেছে, বি বিন্দুতে বেগ আমাদের মেলাতে হবে এখানে কোথায়, টি এর সাথে মিলছে, এর সাথে মিলছে কোনটা, টি, 32-এর দাগে, 32-এর দাগে কার সাথে কে মিলছে, এর সাথে মিলে যাচ্ছে কোন এ পাশে, ডান দিকে টি, তার মানে হবে উত্তর আমাদের সি, অপশন সি। এরপরে সি বিন্দুতে বেগ বার করতে বলেছে, সি বিন্দু, সেই আবার সেই একই শক্তি সংরক্ষণ নীতিকে কাজে লাগাবো, এ বিন্দুতে শক্তি সমান সি বিন্দুতে শক্তি, এ বিন্দুতে শক্তি মোট শক্তি মানে হাফ এম ইউ, ইউ স্কোয়ার প্লাস স্থিতি শক্তি U1 সমান সি বিন্দুতে বেগটাকে আমরা যদি ভি ধরে নিই, হাফ এম ভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি U2, কোথাকার স্থিতিশক্তি বেশি, সি বিন্দু স্থিতিশক্তি বেশি, তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার সমান সি বিন্দু স্থিতিশক্তি বেশি মানে U2 বেশি, তাহলে U2 এটাকে এদিকে নিয়ে এলাম U1, এখান থেকে হাফ এম কমন নিয়ে সরাসরি ও পাশে পাঠিয়ে দিচ্ছি, এইটা মানে কি হবে এম জি ইন্টু স্থিতিশক্তি, এই বিন্দু আর এই বিন্দু উচ্চতার পার্থক্য কিন্তু পুরোটা এখন 2R, ইন্টু এই যে নিচের 2 এটা উপরে এলো, আর উপরে যে এম সেটা এবার ভাগ হলো, এখানে পড়ে আছে তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার মানে 9GR মাইনাস ভি স্কোয়ার মানে যে এইটা ভি স্কোয়ার, তাহলে পড়ে আছে এম এম কেটে গেল, 9GR মাইনাস ভি স্কোয়ার সমান 4GR, তার মানে ভি স্কোয়ার সমান 9 - 4 মানে হচ্ছে 5GR, তার মানে ভি সমান কত দাঁড়ালো, √5GR, এই তার মানে সি বিন্দুর বেগ যেটা সেটা হচ্ছে √5GR। এটা কোথায়, তাহলে বাম 33-এর দাগের প্রশ্নর উত্তর কি হবে, 33-এর দাগে বি এর সঙ্গে মিলবে কোনটা, বাম পাশের বি এর সাথে মিলছে ডান পাশের কিউ, সোজাসুজি রয়েছে, ডান পাশের কিউর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ অপশন এ, অপশন এ। এরপরে তারপরে বলছে সি বিন্দুতে সুতোর টান, সি বিন্দুতে আমাদের সুতোর টান বার করতে হবে। আচ্ছা, সি বিন্দুতে যখন বস্তুটা আসবে ঘুরতে ঘুরতে, সুতোর টান কোন দিকে, সি বিন্দুতে সুতোর টান, সি বিন্দুতে সুতোর টান এইদিকে, টান টি সি, সি বিন্দুতে বলে টি সাফিক্স সি, ওজন কোন দিকে, নিচের দিকে এমজি, তাহলে মোট টান টি সি প্লাস এমজি সমান এই যে মোট বল সেটা অভিকেন্দ্র বল কে সরবরাহ করবে, অভিকেন্দ্র বৃত্তাকার পথে ঘোরার জন্য কি বল দরকার, অভিকেন্দ্র বল দরকার, তাহলে এই যে মোট বল সেটাই হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দেবে m²/r, তার মানে টি সি সমান কি হবে, টি সাপেক্ষ সি, তাহলে m v² মাইনাস mg সমান m v² মানে m ইন্টু v², ভি মানে যে সি বিন্দুর বেগ 5GR ডিভাইড/r মাইনাস mg, আর আর কেটে গেল সমান 5mg মাইনাস mg মানে 4mg, অর্থাৎ সি বিন্দুতে টান কত, 4mg, মানে মিলছে কোনটা, 34-এরটা মিলছে হচ্ছে সি এর সাথে ইউ পয়েন্টটা মিলে যাচ্ছে ইউ, তার মানে হচ্ছে আমাদের ডি অপশন, ডি। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের বলছে এবারে কি 35, শেষ প্রশ্ন আমাদের সেটের শেষ প্রশ্ন, ডি, ডি বিন্দুতে সুতোর টান, হয় যে ডি বিন্দুতে সুতোর টান, আচ্ছা ডি বিন্দুতে যখন আসবে তার সুতোর টান কোন দিকে, এই দিকে, আর ওজন তো নিচের দিকে, তাহলে এক্ষেত্রে আমাদের ওজন দরকার নেই, তাহলে আমরা কি করবো, এই যে সুতোর টান, এই সুতোর টানটাই তাকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে, তাহলে ডি বিন্দুতে সুতোর টান টিডি সমানই যেই পরিমাণ টান সে অনুভব করবে সেটাই হচ্ছে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে, সমান এম
ইন্টু ভি স্কোয়ার, এখানকার বেগ হচ্ছে √7 GR, মানে 7 GR ডিভাইড বাই আর, আর কাটলো, মানে 7 mg, 7 mg। তাহলে আমাদের কোনটা যাচ্ছে মিলছে, 35-এর দাগেরটা, 35-এর নম্বরটা মিলছে 7 mg, 7 mg, 7 mg মানে ডি সাথে বাম পাশের ডি এর সাথে মিলে যাচ্ছে ডান পাশের পি, ডান পাশের পি, তার মানে হচ্ছে অপশান এ, অপশান এ। এই হচ্ছে আমাদের ছক ছিল, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এই সেটে আমাদের যে অফলাইনে যারা পড়ে তাদেরকে আমরা এই শেষ আমাদের এই সেটটাতে, এই যে একটা আমাদের সেট দেখতে পাচ্ছ, এই সেটে আমরা পরীক্ষা নিয়েছিলাম। তো এই সেটটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে আমাদের পিডিএফ থাকবে, তোমরা ডাউনলোড করে তা প্র্যাকটিস করতে পারো। আর বেশি দিন সময় নেই, আমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি, যতটা সম্ভব তোমরা ডাউনলোড করে পিডিএফটাকে ডাউনলোড করে অঙ্কগুলোকে দেখে নিতে পারো, নিজেরা কতটা পাচ্ছ এবং কতটা তোমরা নাম্বার গেইন করতে পারছো সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমরা এই অঙ্কগুলো করে দিলাম, তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা নতুন দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেল আলোক বলকে সাবস্ক্রাইব করো, এবং যেখানে যেখানে তোমাদের যা সমস্যা তা আমাদেরকে কমেন্ট করে জানাও।